ওকে মেরে ফেলো সরফরাজ। ও একটা নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীতে ওর বেঁচে থাকবার কোনো অধিকার নেই। প্লিজ কিল হিম। সুফিয়ান চৌধুরীও অবাক হয়ে বলে উঠলেন। সরফরাজ রুদ্রের ভারী দেহসহ টলতে টলতে বলে উঠল। ওকে অনেক সুযোগ দিয়েছে কমিশনার সাহেব, আর কোনো সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই। আমার মা খুব আশা করছেন ওর হালও যেন আমার মায়ের মতো হয়। পাগল মায়ের আবদার কি করে অপূর্ণ রাখি বলুন? সুফিয়ান কপাল চুলকে ঘাবড়ে শুধালেন। না স্যার। কিছুটা উত্তেজিত গলায় শুধালেন সুফিয়ান চৌধুরী। সরফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল। ও আজ থেকে এই বন্দিশালায় বন্দি থাকবে, ঠিক যেমনটি থেকেছে আমার মা। রুদ্রের শ্রবণেন্দ্রিয়ে কথাখানা প্রবেশ করতেই সে সজাগ হতে চাইল, কিন্তু বুক পিঠে চূড়ান্ত খিল দিয়েছে। শ্বাস পর্যন্ত আটকে আটকে আসছে। তবুও নিজেকে শেষ রক্ষা করার জন্য সরফরাজের কুলি করা ক্ষততে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় কুকিয়ে বলে উঠল। বাঁচতে চাইলে ছেড়ে দে আমায় সরফরাজ। রুদ্রের হাতের পিষ্টনে সরফরাজের বুকের ক্ষত থেকে আরও বেশি করে রক্ত ঝরতে লাগলো। ব্যথায় দাঁত চেপে চিৎকার করে উঠল সরফরাজ। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণা বুঝি এর চাইতে সহজ। সরফরাজ রুদ্রের গলা চেপে ধরল সহসাই। বরফ নীল চোখজোড়া কেমন ফ্যাকাশে হয়ে আসছে, শরীর খানাও নির্জীব হতে চাইছে। সরফরাজ রুদ্রের গলা চেপে ধরতেই সরফরাজের থুতনিতে ঘুষি বসালো রুদ্ররাজ। সরফরাজ তবুও রুদ্রের গলা ছাড়ল না। সরফরাজ ব্যথায় গুঙিয়ে বলে উঠল। আমি মরলে তোকে নিয়েই মরব রুদ্র। আমার হাত থেকে তোর আজ নিস্তার নেই। তুই যতই চেষ্টা করিস আজ আর বাঁচতে পারবি না। এদিকে শ্বাস নিতে না পেরে রুদ্রের ফর্সা মুখ নীল হয়ে উঠল। হৃদগতি এই বুঝি থেমে যায়। রুদ্র কথা বলতে চাইল, কিন্তু পারল না। চোখ উল্টে এলো রুদ্রের। সে ছটফট করতে করতে সরফরাজের পায়ে কিক করল। অসহনীয় ব্যথায় রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে গেল সরফরাজ। গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল, কিন্তু তার শরীর অসাড় হয়ে পড়ল। মাথাটা কেমন ঘুরতে লাগলো। বুকে তীব্র ব্যথা। বুক চেপে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল রুদ্র। সরফরাজ বহু কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর রুদ্রের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পাতাল ঘরের দিকে। অচেতন রুদ্র জানতেও পারল না তার অবস্থান ওই বন্দিশালাতেই পোক্ত হতে চলেছে। ওই অন্ধকার ঘুটঘুটে কক্ষে একাকী কী করে কাটাবে রুদ্র? সুফিয়ান চৌধুরীর সহায়তায় রুদ্রকে শিকল দিয়ে বেঁধে শক্ত চৌকিটার উপরে শুয়ে রাখল সরফরাজ। জগে অল্প পানি আর রূপকথার জন্য রুদ্রের দেয়া বাসি খাবার টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো। এরপর লুইসের মৃতদেহের সামনে হুমড়ি খেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ডাকল সরফরাজ। লুইস, ওয়েক আপ! এই লুইস, আমাকে একা ফেলে কোথায় গেলে তুমি? ইয়ংকে কি জবাব দেবো আমি? সরফরাজের লুইস, এক ডাকে বন্দুক হাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে যেত, সেই লুইসকে হাজার ডেকেও আজ জাগানো যাচ্ছে না। সরফরাজ লুইসের দেহ বুকে নিয়ে অঝরে কাঁদল। রূপকথা সরফরাজের কান্নায় নিজেকে আটকাতে পারল না। একদিকে অভিরূপের দেহ, অন্য পাশে লুইস। রূপকথা আর সুফিয়ান চৌধুরী অভির পাশে বসে ডাকল। সুফিয়ান চৌধুরী পাংশুমুখে অভিরূপের পালস চেক করলেন। পালস রেট খুবই কম। এই মুহূর্তে অভিরূপকে হসপিটালে অ্যাডমিট করতে না পারলে অভিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সুফিয়ান চৌধুরী নিজের শক্ত হাতে অভিকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিলেন। এরপর বন্ধু শাকলাইন রেহমানকে কল করলেন। শাকলাইন রেহমান ন্যাশনাল এয়ার রেস্কিউ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা। সুফিয়ান চৌধুরীর জন্য নিজের জান পর্যন্ত দিতে প্রস্তুত, কারণ তাদের বন্ধুত্ব সেই বাল্যকালে। ভদ্রলোক কেবলই ডিউটি থেকে ফিরে আরামে ঘুমিয়েছেন। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হলেন। তবুও জরুরি ফোন ভেবে ফোন হাতে নিতে সুফিয়ান চৌধুরীর নম্বর দেখে ঘাবড়ে গেলেন। শাকলাইন ঝটপট ফোন রিসিভ করে ব্যস্ত গলায় শুধালেন। কিছু হয়েছে? ঠিক আছিস তুই? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত কণ্ঠে বললেন। শাকলাইন রেহমান ধরফড়িয়ে বিছানা উঠে বসলেন। এরপর বলে উঠলেন। সুফিয়ান কপাল চেপে বলে উঠলেন। শাকলাইন তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। লোকেশন পাঠা। সুফিয়ান চৌধুরী কল কেটে দিয়ে ছটপট লোকেশন সেন্ড করলেন। এরপর সরফরাজের কাছে এসে বলে উঠলেন। লুইস বেঁচে নেই এই কথা সরফরাজের কর্ণকুহরে বজ্রপাতের ন্যায় আলোড়ন সৃষ্টি করল। যেই মানুষটা সবসময় ঢাল হয়ে সরফরাজের সামনে দাঁড়িয়েছে, আজ তাকে ছাড়া কিভাবে চলবে? সরফরাজ উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল। আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, পাওয়ার সব দিয়ে দেব, বিনিময়ে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিন স্যার। ও আমার ভাইয়ের মতো।
রূপকথা সারফারাজকে আগলে নিল। সুফিয়ান চৌধুরী ব্যতীত গলায় বললেন, তবে যে সারফারাজ এত টাকা এত নাম কামাই করল এসব কোন কাজে? কোটি কোটি টাকা থেকেই তবে কি লাভ হলো? সামান্য একটা জীবন বাজাতে কোটি টাকাও মূল্যহীন। লুইসের নিথর দেহের পানে করুণ নজরে তাকালো সারফারাজ। এরপর মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে উঠল, আমার জন্য মরে গেলে তুমি লুইস, আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমায় ক্ষমা করো। হেলিকপ্টারের লাইটের আলোয় চারপাশ ফকফকে হলো। হয়তো কোথায় নামবে তার জায়গা নির্বাচন করছে। সুবাহান চৌধুরীর হাবেলির পাশেই বিশাল বড় ফাঁকা মাঠ, সেখানেই থামলো হেলিকপ্টার। এরপর ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো দুজন রেস্কিউ কর্মী। তারা প্রথমে লুইসের নিথর দেহটা তুলে নিয়ে গেল। এরপর অভিরূপকে সুফিয়ান চৌধুরী টেনে সারফারাজকে মাটি থেকে তুলে হেলিকপ্টারে তুলে দিলেন। সঙ্গে দিলেন রূপকথাকে। নিজে গেলেন না, এখানে তার কাজ আছে। আপাতত এসপি আবির মাহাতাবের হাতে সব বুঝিয়ে তারপর যেতে হবে। হাবেলি নতুন করে আবার রক্তাক্ত হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোকে অ্যারেস্ট করিয়ে হাবেলি থেকে রক্তের নিশানা মুছিয়ে তবেই ফিরতে হবে। এজন্য অপেক্ষা ভোরের আলো ফুটবার। সুফিয়ান চৌধুরী থেকে বিদায় নিয়ে হেলিকপ্টারের আকাশে উড়ল। মিনিট ৪৫ বাদে ঢাকার নামকরা বড় একটা হসপিটালে হ্যালিপ্যাডে এসে থামল তা। যেন আগে থেকে সব জোগাড় করা। হেলিকপ্টারের দরজা খুলতেই দুজন পুলিশ দৌড়ে এসে ডক্টর আর নার্সদের আদেশ দিলেন, মেয়েটা প্রচণ্ড অসুস্থ বস, জ্বরের দাপটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছে। যদি কিছু হয়ে যায়, গুলি খাওয়া পেশেন্ট রয়েছে, তাদের দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। ইতিমধ্যে সারফরাজ নিজেও জ্ঞান হারানোর অবস্থায় চলে গিয়েছে। নাওয়া খাওয়াহীন রূপকথার প্রাণও যায় অবস্থা। সুফিয়ান চৌধুরী ফোনে সব জানিয়েছেন ডিউটিরত ওসিকে। ওসি সেই মোতাবেক সব কিছু গুছিয়ে রেখেছেন। 3টি স্ট্রেচারে 3 জনকে তোলা হলো। সারফারাজ রূপকথার হাত চেপে ধরল। নার্স প্রথমে লুইসকে নিয়ে গেল। সারফারাজ নিজের সবটুকু দিয়ে আওয়াজ করে বলে উঠল, ওকে কাটবেন না, ও আমার ভাই। এমনিতেই অনেক কষ্টে ওর প্রাণ গেছে, ওকে আর কষ্ট দেবেন না প্লিজ। ওসি ওমর হায়দার সারফারাজকে আশ্বস্ত করল। নার্স সারফারাজকে নিয়ে যেতে পা বাড়ালো। রূপকথার কেমন ভয় হলো। সে 6 বছর বয়সে সারফারাজ তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেরকম ভয়। রূপকথা সারফারাজের হাত শক্ত করে চেপে ধরল। নার্স দুজনকে দুদিকে নিয়ে যেতে লাগলো। বাড়তে থাকলো দূরত্ব। একসময় দুর্বল 2 হাত ছাড়াছাড়ি হয়ে গেল। রূপকথা ফুপিয়ে কেঁদে বলে উঠল, এবারও কি হারিয়ে যাবে সারফারাজ? সারফারাজ বোধহয় শুনল। সে গলা বাড়িয়ে বলে উঠল, অপেক্ষা করবে আমার জন্য রূপকথা, আমি খুব শীঘ্রই ঠিক ফিরে আসবো। শক্ত হৃদয় ইয়ং হসপিটাল রেফ্রিজারেটরের সামনে দাঁড়িয়ে ছোট বাচ্চা নেয় কেঁদে উঠল। লুইসের রক্তহীন ফ্যাকাশে সাদা মুখ তাকে পীড়া দিল। হৃদয় মুষড়িয়ে তুলল। ইয়ং কোনো কথা বলতে পারল না। ইয়ংয়ের চোখে ভেসে উঠল একসাথে কাটানো দীর্ঘ বছরের স্মৃতি। এ বছরই নিজের প্রেমিকা এরিকার সাথে তার বিয়ে হবার কথা ছিল। ইয়ং এরিকাকে এই খবর কিভাবে পৌঁছাবে? ইয়ং কম্পিত হাত বাড়িয়ে লুইসের বরফ শীতল দেহ হাতে বুলালো। এরপর সিক্ত গলায় বলে উঠল, রেস্ট ইন পিস ডিয়ার, মে গড সেন্ড টু ইউ টু হেভেন। অভিরূপ সারফারাজ দুজনেরই অস্ত্রোপচার চলছে। আমজাদ হায়দার খবর পাওয়া মাত্র নেলি আর সেলিনাকে আর অভিরূপের মা বোনকে নিয়ে উপস্থিত হয়েছেন। নিস্তব্ধ হসপিটাল মুহূর্তেই রোনাজারিতে পরিণত হলো। বোকা নীলি সকলের সামনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল। অভিরূপের বোন স্তব্ধ হয়ে রইল। অভিরূপের মা সমানে হাত তুলে উপরওয়ালাকে ডেকে চলেছেন। রেখা নিজেও হসপিটালে উপস্থিত। সঙ্গে এসেছে কুলসুম। অনুপস্থিত মায়া চৌধুরী। এত শোক তিনি সইতে পারবেন না, তাই সুহানার কাছে তাকে রাখা হয়েছে। আপাতত এই কদিন সুহানাই তার দেখভাল করবেন। রূপকথাকে স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে। দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা নেই তার। রেখা সেলিনা মিলে নেলিকে সামলে রাখতে পারছে না। নেলি পারলে ওটি রুমের দরজা ভেঙে ঢুকে যায়। নেলি চিৎকার চেঁচামেচিতে একজন নার্স দৌড়ে এসে নরম কণ্ঠে অনুরোধ জানালো। নেলি মেনে নিল। সে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সারফারাজের গুলি শ্যালো থাকায় খুব অল্প সময়ে তা বের করতে সক্ষম হলো ডক্টর। সারফারাজের ক্ষত সেলাই করে তাকে অবজারভেশন কেবিনে রাখা হলো, কিন্তু অভিরূপের গুলি ডিপ লজড।
অপারেশনের ঝুঁকি রয়েছে। 3 ঘন্টা কেটে গিয়েছে, ডক্টর এখনও অপারেশন শেষ করেনি। এদিকে নার্স দৌড়ে চলেছে রক্তের ক্রস ম্যাচ নিয়ে। দুপুরের পর ইমার্জেন্সি ফ্লাইটে ঢাকা এলেন সুফিয়ান চৌধুরী। এসেই হসপিটালে ঢুকলেন। সারফারাজ বা অভিরূপ কারোর জ্ঞান ফেরেনি এখনও, কিন্তু রিস্ক কেটে গিয়েছে। সফল হয়েছে অভির অপারেশন। এদিকে প্রসেস চলছে লুইসের দেহ ক্যালিফোর্নিয়া পাঠানোর। একমাত্র পরিবারই এই লাশের হকদার। রূপকথার শরীরে দুর্বলতা একটু কাটতেই সে স্যালাইনের সুই খুলে উঠে বসল। মাথাটা চক্কর দিল, তবু উঠে দাঁড়ালো রূপকথা। এরপর বাইরে বেরিয়ে এলো। ডিউটি নার্স বোঝারও চেষ্টা করলো তার শরীর যথেষ্ট দুর্বল, তবু সে মানল না। এলোমেলো পায়ে রূপকথা করিডোরে বেরিয়ে এলো। মেয়েকে দেখে সুফিয়ান রেখা দুজনেই দৌড়ে এলো। রূপকথা কাঁদতে কাঁদতে সুফিয়ানকে জড়িয়ে বলে উঠল, সারফরাজ বেঁচে আছে তো, তাই না বাবা? ও আমার এই হাত ছেড়ে আবার চলে গিয়েছে, যেমনটি 12 বছর আগে গিয়েছিল। এবার যদি আবার চলে যায়, সারফরাজ কোথায় আছে বলো বাবা? ও ও বেঁচে আছে তো নাকি? বলে চিৎকার করে উঠল রূপকথা। সুফিয়ান মেয়ের মেন্টাল কন্ডিশন বুঝে রূপকথাকে বুকে চেপে ধরলেন। ক্রমাগত থরথর করে কাঁপছে রূপকথা। সুফিয়ান চৌধুরী ডক্টরের চেম্বারে গিয়ে মেয়ের সমস্ত ট্রমা ডক্টরের সাথে আলাপ করলেন। ভদ্রলোক খুব বিনয়ী। রূপকথার ভয়, কষ্ট, দুঃখ সব বুঝলেন তিনি একজন নার্সকে ডেকে বলে উঠলেন। নার্স আদেশ পেতেই দৌড়ে গিয়ে সারফারাজের পাশের বেডে সব রেডি করল। এরপর সুফিয়ান চৌধুরী বুঝিয়ে শুনিয়ে রূপকথাকে শুইয়ে দিলেন। চেতনাহীন সারফারাজের পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল রূপকথা। সুযোগ বুঝে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন নার্স। মুহূর্তেই ব্রেন শান্ত হয়ে শরীর তুলোর মতো ভাসতে লাগলো। সারফারাজের হাতটা অল্প ছুঁয়ে নিভু নিভু চোখে জড়িয়ে যাওয়া গলায় রূপকথা বলে উঠল, আমাকে আর কোথাও যেতে দেব না, তোমাকে আর কোথাও যেতে দিব না সারফরাজ। এই যে শক্ত করে ধরে রাখলাম, তোমাকে আমার থেকে দূরে নিয়ে যায় কার সাধ্যি? টানা 6 ঘন্টা পর সারফারাজ পিটপিট করে চোখ মেলে তাকালো। বাম হাতটা কেমন ভারী হয়ে রয়েছে। বুকে টনটনে ব্যথা করছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ক্লান্ত চোখে চারিপাশে নজর বুলালো সারফারাজ। তার ডান হাতের মুঠোয় রূপকথার ছোট সরু হাতখানা বন্দি। ঘুমে অচেতন সে। স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। প্রচণ্ড পিপাসায় সারফারাজের গলা শুকিয়ে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক কোনো কিছু গুছিয়ে উঠতে পারছিল না। সোবাহান চৌধুরীর হাভেলি থেকে হসপিটালে কিভাবে এলো সে তা ভোঁতা মস্তিষ্কে খেলল না। সারফারাজ গলার সমস্ত আওয়াজ বাড়িয়ে কথা বলতে চাইল, কিন্তু গলবিল যেন আজ অবরোধ ঘোষণা করেছে সারফারাজের বিরুদ্ধে। তবুও গলার শিরা ফুলিয়েও সারফারাজ ডাকল, রেস্ট ইন পিস ডিয়ার। সারফারাজ তার ফ্যাসফ্যাসে আওয়াজ নিজেই যেন শুনতে পেল না, তাই আরেকবার জোর গলায় ডাকলো। সারফারাজের ডাকে কেউ এলো না, শুধু দৌড়ে এলো নার্স সমেত ডক্টর। তারা সারফারাজকে পেইন কিলার ইঞ্জেকশন পুশ করলো ঝটপট। এরপর নিষেধের স্বরে জানালো, বলি ডাক্তার সারফারাজের স্যালাইন চেক করে নার্সকে নির্দেশ দিলেন। বলি ডক্টর চলে গেল। ডক্টরের কথা বোধগম্য হতে সময় লাগলো সারফারাজের, কিন্তু যখন গতরাতের বিভীষিকাময় স্মৃতি মস্তিষ্কে হানা দিল, তখন তার বুকে অসহনীয় ব্যথা আরম্ভ হলো। গলার কাছে কান্না দলা পাকিয়ে আটকে রইল। লুইসের নিথর ফ্যাকাশে দেহটা চোখের সামনে পরিষ্কার হলো। হঠাৎ অভিরূপের জন্য সারফারাজ তোড়পাতে লাগলো। বহু কষ্টে হাতের ইশারায় কাতর হয়ে সারফারাজ ফিসফিস করে শুধাল, অভিরূপ। নার্স বুঝলো সারফারাজের উৎকণ্ঠা। সে সারফারাজকে শান্ত থাকার নির্দেশ দিয়ে উত্তর করল। বলেই নার্স চলে গেল। গিয়ে অপেক্ষারত সুফিয়ান চৌধুরীকে জানালো। রেখা বসা থেকে উঠে ব্যস্ত গলায় সিক্ত কণ্ঠে শুধালো। বলেই নার্স চলে গেল। দুপুর গড়িয়ে বিকেলে প্রারম্ভ। নীলিকে এখনও হসপিটাল থেকে বাইরে বের করা যায়নি। সে একই জায়গায় বসে বসে নিঃশব্দে কেঁদে চলেছে শুধু। আমজাদ হায়দার জোর করে মেয়েকে এক বিন্দু পানি পর্যন্ত খাওয়াতে পারেনি। সেলিনা মেয়েকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে শেষমেশ ব্যর্থ হয়ে তসবিহ জপছেন। হসপিটালের বেডে চিত হয়ে শুয়ে আছে সারফারাজ। লুইসের মৃত্যুর জন্য তার নিজেকেই দায়ী মনে হচ্ছে। রুদ্ররাজ সারফারাজের শিকার হলো। বাঘ সিংহের যুদ্ধে লুইসকে এনে মস্ত বড় ভুল করে ফেলেছে সে। এই ভুলের মাসুল কি করে চুকাবে তা সারফারাজ জানে না। এরিকাকে কি বলে সারফারাজ সান্ত্বনা দেবে তাও তার অজানা। আর লুইসের পরিবার, লুইসের মা আর ছোট অটিজমে আক্রান্ত ভাইটাকে কিভাবে সারফারাজ জানাবে তাদের ভালোবাসায় লুইস আর বেঁচে নেই। লুইসের মায়ের শেষ ভরসাই তো ছিল লুইস। মিসেস লুনা ছেলের গুলিবিদ্ধ চেহারা সইতে পারবে তো? সারফারাজের মস্তিষ্ক চিরবিরিয়ে উঠল। জীবন অর্থহীন লাগছে। যদি অভিরূপের কিছু হয়ে যেত, তখন অভির মাকে কি জবাব দিত সে?
সারফারাজের ফ্যাকাশে বরফ নীল চোখে জল উপচালো। চোখের কোণ গড়িয়ে সাদা বালিশে বিলীন হলো সেই জল। আচমকা রূপকথা ঘুমের ঘোরে শক্ত করে চেপে ধরল সারফারাজের হাত। এরপর বিড়বিড় করে কেঁদে বলে উঠল, আমাকে রেখে যেও না সারফারাজ। এক যুগ অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। এবার যদি তুমি হারিয়ে যাও তবে মরে যাব আমি। তুমিহীন আমি নিঃস্ব। দোহাই লাগে, যেও না, যেও না, না। কান্না আর ঘোর প্রলাপে বড় বড় করে চোখ মেলে তাকালো রূপকথা। ব্যস্ত ভারত ভঙ্গিতে পাশ ফিরে সারফারাজকে চেতন অবস্থায় দেখে দুর্বল শরীর টেনে হিচড়ে সারফারাজের কাছে এসে সারফারাজের পেট জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। সারফারাজ হাত বাড়িয়ে রূপকথার চোখের জল পর্যন্ত মুছিয়ে দিতে পারল না। ধীর গলায় শুধু বলল, কোথাও যাব না তোমাকে ফেলে, প্রমিস। কিন্তু মরণের ভিন্ন কথা, ওখানে আমার হাত নেই। রূপকথা উঠে বসে সারফারাজের মুখ চেপে ধরে কপালে চুমু আঁকল। এরপর বুকের ব্যান্ডেজের উপরে হাত বুলিয়ে সিক্ত গলায় শুধালো, এমন ভয়ানক কথা বলো না। তোমার অনুপস্থিতি আমি সইতে পারবো না। তার আগে আমার মরণ হোক। সারফারাজ সিক্ত চোখে রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, সেই দিনের সেই ছোট্ট মেয়েটা আজ কেমন বড় বড় কথা বলছে দেখো। যদি জানতাম এই মেয়ে এমন বড় হয়ে আমাকে ফাঁসাবে, তাহলে জীবনেও সঙ্গে করে আনতাম না। এত এত ভালোবাসার প্রতিদান কি করে দেবো আমি, বলো তো? রূপকথা সারফারাজের পানে সজল তাকিয়ে বলে উঠল, কোনো প্রতিদান চাই না আমার। আমার শুধু তোমাকে দরকার, আর কিচ্ছু না। এরপর সারফারাজের ব্যান্ডেজ আলতো ছুঁয়ে শুধালো। অনেক কষ্ট হচ্ছে না? সারফারাজ অল্প মাথা ঝাঁকালো। এরপর বলে উঠল, প্রচন্ড পিপাসা পেয়েছে আমার। কথা স্যালাইনের সুই হাত থেকে টেনে খুলে বেড থেকে নামলো। এরপর ইন্টারকমে ফোন করে নার্স ডেকে আনলো। দৌড়ে নার্স এসে ড্রপার দিয়ে অল্প পানি সারফারাজের ঠোঁটের কাছে ফেললো। সারফারাজ নাক ফুলিয়ে ধমকাতে চাইল নার্সকে, কিন্তু আজ সে শক্তি তার নেই। সারফারাজ ফিসফিস করে শুধালো, আপনি মজা লুটছেন সিস্টার? রেগে গেলে কিন্তু ফল খুব খারাপ হবে। কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে ফেলে আসবো বলে দিলাম। নার্স বিনয় স্বরে বলে উঠল। সারফারাজ চোখ বুজে কথাটা হজম করে বলে উঠল, আমার হাতের স্যালাইন খুলে দিন, আমি উঠে বসতে চাই। এভাবে অসার মানুষের মতো শুয়ে থাকতে ভালো লাগছে না। নার্স মাথা নত করে ইতস্তত জবাব দিল। সারফারাজ এবার চটে গেল। কমজোর গলায় সে ধমকে উঠল, আপনার ডক্টরকে ডাকুন, নয়তো আমি তাণ্ডব নাচাবো এই হসপিটালে বলে দিলাম। একজন সাধারণ মেয়ে মানুষ হয়ে আমার সকল অর্ডার ডিক্লাইন করছেন, দম আছে বলতে হবে। নার্স মাথা ঝাঁকিয়ে বাইরে বেরিয়ে গেল। নার্স চলে যেতেই রূপকথা সারফারাজের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত হতে অনুরোধ করল। এরপর নরম গলায় বলল, এই মুহূর্তে তোমার হাইপার হওয়া একদম ঠিক হচ্ছে না। তাছাড়া বুকে কত বড় ব্যান্ডেজ তুমি দেখেছো? বুকে চাপ লাগলে তুমিই ব্যথা পাবে। সারফারাজ কিছু উত্তর করবার আগেই ডক্টর এলেন। এসে সারফারাজের উদ্দেশ্যে বলে উঠলেন। নার্সকে বেড নির্দেশ করে বলে উঠলেন। বলেই প্রেশার চেক করে চলে গেলেন ডাক্তার। নার্স বেডটা একটু উঁচু করে রূপকথাকে বলে উঠল। বলেই ভয়ে ভয়ে কেটে পড়ল নার্স। সারফারাজ চোখ বুজে চোয়াল শক্ত করল। হসপিটালের এত এত নিষেধাজ্ঞা তার শুনতে মোটেও ইচ্ছে করছে না আর। সে রূপকথাকে বলে উঠল, নার্সের কথা বাদ দাও, তুমি আপাতত একটা গান গাও। খুব বোরিং লাগছে, বমি পাচ্ছে, মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। গতকাল দুপুরে একটু ভাত খেয়েছিলাম, আজ রাত হতে চললো। ওইসব স্যুপ টুপ ঘাস পাতার রস খেয়ে আমার রাত যাবে না। রূপকথা সারফারাজের কঠিন মুখের পানে তাকিয়ে চুপচাপ বসে রইল। সারফারাজ রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, কি হলো, গান গাও। ওই যে জ্বরের ঘরে বলা বিখ্যাত যৌবনের গানগুলো, ওসব গানে বেশ এনার্জি আছে বুঝলে। রূপকথা কিছুটা লাজুক হয়ে চট করে বলে উঠল, আমি অসুস্থ, গান টান আপাতত মনে নেই। আর কি সব যৌবন তৌবন, ও সব পচা গান আমি বলি না। তবে নাচো। সারফারাজ, আমি অসুস্থ। আমার হালাত দেখেছো? তাহলে চুমু খাও, এটাতে কোনো পরিশ্রম নেই, কোনো ক্যালোরিও লস নেই। রূপকথা মহা ফ্যাসাদে পড়ল। তবুও ঘষে ঘষে সারফারাজের পাশে গিয়ে গালে একটা চুমু খেল। এরপর সরে এলো স্বস্থানে। সারফারাজ ভ্রু কুঁচকে বলে উঠল, আমার ঠোঁটে কি ঠাটা পড়েছে? রূপকথার চারিপাশে নজর বলিয়ে ঠোঁটে টুপ করে একটা চুমু খেল। সারফারাজ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তুমি বোধহয় শোনোনি আমার পিপাসায় গলা ফেটে যাচ্ছে। সব যদি ভেঙেই বলতে হয় তবে প্রেমিকা দিয়ে কি হবে শুনি।
রূপকথা ঠোঁট টিপে ফাঁকা ঢোক গিলল। এরপর ফ্যাকাশে মুখে সারফারাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আঁকড়ে ধরল। নির্লজ্জ সারফারাজ ফায়দা লুটতে মরিয়া হয়ে পড়ল। হাতের স্যালাইনের সুই ছুঁড়ে দিয়ে ফেলে রূপকথাকে শক্ত করে বুকে জড়াতে ইচ্ছে হলো, কিন্তু নিরুপায় রইল। এদিকে রূপকথার দম বন্ধ হবার জোগাড় হলো, কিন্তু সারফারাজ কোনো দয়া দেখালো না। সময় কত হলো তারও হিসাব কষল না। রূপকথার যখন প্রাণ প্রায় যায় অবস্থা, তখন সারফারাজ ছেড়ে দিল রূপকথার ঠোঁটের দখল। এরপর ক্লান্ত গলায় বলে উঠল, রাতে আরেকবার এসো তো, আপাতত পানি ছাড়া চলে যাবে কয়েক ঘন্টা। রূপকথা তার লাল হয়ে আসা ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলে উঠল। তুমি মানুষ নাকি অন্য কিছু? সারফারাজ বালিশে মাথা হেলিয়ে চোখ বুজে বলে উঠল, আমি যোগ সব শুষে নেব। আমি মানুষ রূপী যোগ। এই যোগ তোমায় ভয় দেখাবে না, সুখের সাগরে ভাসাবে। সময় এলে সব টের পাবে। যাও, দূরে যাও, আমার গরম লাগছে, হার্ট অ্যাটাক হচ্ছে, তোমাকে নিয়ে এক্সারসাইজ করতে ইচ্ছে করছে। রূপকথা কপাল কুঁচকে বলে উঠল। সারফারাজ দুষ্টু চোখে রূপকথাকে একবার দেখল, এরপর দুষ্টু বাঁকা হেসে বলল, সন্ধ্যার পরপর অভিরূপের জ্ঞান ফিরল। অভিরূপের জ্ঞান ফিরতেই অভির মা নামাজে বসলেন। অভির বোন অন্ত কেঁদে ডক্টরকে অনুরোধ করল। ডক্টর রাজি হলেন। আইসিইউ এর বাইরে দরজায় অভির বোনকে দাঁড় করালেন। কাচের দরজায় ফাঁক দিয়ে যেটুকু দেখা গেল অন্ত, সেটুকু দেখে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো। নেলি সুফিয়ান চৌধুরীর হাত চেপে ধরে কেঁদে বলে উঠল। সুফিয়ান নেলির মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করলেন। এরপর ডক্টরকে সাথে নিয়ে নেলিকে ভিজিটিং ইউনিফর্ম পরিয়ে অভির কেবিনে ঢুকিয়ে দিলেন। ভীরু পায়ে অভির কাছে এগিয়ে গেল নেলি। এরপর গ্লাভস সমেত হাত অভির বুকে রাখলো আলতো করে। অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছে অভিরূপ, বুকটা অল্প ওঠানামা করছে। নেলি স্বস্তির শ্বাস ছেড়ে অভির হাতের তর্জনী আঙ্গুল আস্তে করে ধরল। এরপর ফ্যাল করে নেলির পানে তাকালো। ডক্টর নেলিকে বলে উঠল। নেলি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু অভি শক্ত করে টেনে ধরল নেলির আঙ্গুল। থেমে গেল নেলি। ডক্টর অভির পানে তাকিয়ে বলে উঠল। ডক্টর কথাগুলো শেষ করে নেলিকে তাগাদা দিল। তেলে কম্পিত পা বাড়ালো অসহায় চোখে মুখে। ধীরে ধীরে অভির হাত থেকে নেলির হাত ছুটে গেল। অভি নিঃশব্দে চোখের জল ফেলল। আজ সে মরে গেলে এই পাগল মেয়েটাকে সামলানোর ক্ষমতা কার ছিল? সারফারাজকে অভিরূপের কেবিনে আনা হলো। সারফারাজ ডাক্তারকে বিশেষ অনুরোধ করেছে অভিরূপকে একটু চোখের দেখা দেখার জন্য। পাশাপাশি পেটে শুয়ে আছে অভিরূপ আর সারফারাজ। দুজনের দৃষ্টি ছাদের উল্টো পিঠে নিবদ্ধ। কেবিনে পিনপত নীরবতা, চারপাশে ফিনাইলের ঝাঁঝালো গন্ধ। অভির হাতে লাগানো স্যালাইন এখনও ধীরগতিতে পাস হচ্ছে। নাকে নাজাল অক্সিজেন ক্যানোলা। উন্মুক্ত গায়ে বুক পিঠ জুড়ে মোটা ব্যান্ডেজ। নীরবতা ভাঙল সারফারাজ। ছোট ধীর গলায় সে শুধালো, পালিয়ে গেলি না কেন? যদি তোকে হারিয়ে ফেলতাম তখন? অভিরূপ অল্প হাসার চেষ্টা করল। এরপর ফ্যাসফ্যাসে গলায় বলল, একদিন তুইও এইভাবে বাঁচিয়েছিলি আমাকে, তুই পালাসনি কেন? আমার কোনো পিছুটান নেই অভি, কিন্তু তোর আছে। তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে তোর মা বোন। একটু জোরেই কথাটা বলে বুক চেপে ধরল সারফারাজ। অভিরূপ কিঞ্চিত ঘাড় ঘোরালো সারফারাজের পানে। এরপর ভারাক্রান্ত গলায় বলে উঠল, আমাকে প্রোটেক্ট করতে গিয়ে লুইস প্রাণ হারিয়েছে। আমি লুইসের মর্মান্তিক মৃত্যু মানতে পারি না। মাথায় শুধু একটাই কথা এসেছে, রুদ্রকে মেরে দিতে। প্রাণের ভয় করেনি আমার, কিন্তু আফসোস, ওই জানোয়ারকে আমি কিছুই করতে পারিনি। আজ বড্ড আফসোস হচ্ছে, বুঝলি? বন্দুক চালানো কেন শিখলাম না? সারফারাজ স্তব্ধ শ্বাস ফেলে বলে উঠল, বিধাতা এভাবে লুইসের মৃত্যু লিখেছিল। সব দোষ আমার। আমার যুদ্ধে তোদের সামিল করা ভুল হয়েছে আমার। লুইসের মৃত্যু সম্পূর্ণ দায় আমার। জানি না কি করে এই দায় এড়াবো, কিভাবে এই লাশের কফিন নিয়ে লুইসের পরিবারের সামনে দাঁড়াবো, আমি কিচ্ছু জানি না। অভিরূপের চোখের কার্নিশ গাড়িয়ে জল গড়ালো টুপ করে। চোখের সামনে এখনো লুইসের রক্তাক্ত নিথর দেহ ভাসছে। যাবার পথেও অভির সাথে লুইসের ব্যক্তিগত জীবন নিয়ে কথা হয়েছে। সারফারাজের সমস্ত ঝামেলা মিটলে দেশে ফিরে এরিকাকে ঘরে তুলবে লুইস, কিন্তু তার স্বপ্ন চূর্ণ হয়েছে। শুধু কি তারই স্বপ্ন ভেঙেছে? যে মেয়েটা লুইসের অপেক্ষার প্রহর গুণে চলেছে এতগুলো বছর ধরে তার। আজ অভিও যদি লুইসের মতো এভাবে নিঃশব্দে চলে যেত, তবে তার মা বোন
কি করে সইত এই যন্ত্রণা? আর নেলি, সে কি সহ্য করতে পারত অভির মৃত্যু সংবাদ? ব্যথায় জর্জরিত হাতে চোখের জল মুছল অভিরূপ। এরপর সারফারাজকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাগ্যের উপর কারো হাত নেই সরফরাজ। বিধাতা যেমনটাই চাইবেন সেইভাবেই হবে সবটা। তুই আমাদের জন্য কি কি করেছিস তা আমাদের অজানা নয়। বন্ধুর জন্য যদি সবটা উৎসর্গ করতে না পারলাম তবে কিসের বন্ধু হলাম? সারা জীবন শুধু নিয়েই যাব, প্রতিদান দিব না? সারফারাজ ঠোঁটের কোণে শুকনো হাসি ঝুলিয়ে বলে উঠল। অনেক বড় হয়ে গেছিস তাই না? অভিরুত মাথা ঝাঁকালো, এরপর শুধালো, রুদ্রের কোনো ব্যবস্থা করতে পেরেছিস নাকি আবার হাতছাড়া হয়ে গিয়েছে? সারফারাজ ঠোঁটের হাসি প্রশস্ত করে অভির পানে তাকালো। সেই হাসির মানে অভিরূপ বুঝল। সে উচ্ছ্বসিত হয়ে উঠে বসতে চাইল, কিন্তু শরীরে সেই জোর নেই। অভিরূপ অল্প হেসে শুধালো, যেখানে ওর থাকবার কথা। কোথায় রেখেছিস তাকে? এমন সময় নার্স এলো, এসে অভিরূপের সমস্ত কিছু চেক করে বলে উঠল। সারফারাজ ফট করে নার্সকে শুধালো, বাড়ি ফিরেই বিয়ে করতে পারবো সিস্টার? অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই বিয়ে আছে সামনে, বুঝতেই পারছেন। এক্সারসাইজের একটা ব্যাপার আছে, তাই কোনো রিস্ক আছে নাকি জানতে চাইছি। নার্স লজ্জায় মাথা নুয়ে ঠোঁট টিপে হেসে বলে উঠল। সারফারাজ অবাক চোখে শুধায়, খারাপটা করলাম কি সিস্টার? নার্স কোনো মতে হেসে বলে উঠল। আর দাঁড়ালো না নার্স। হাসতে হাসতে সে কেবিন ত্যাগ করল। নার্স যেতেই বুক চেপে শব্দহীন হাসল অভিরূপ। এরপর সারফারাজের উদ্দেশ্যে বলে উঠল, পাতাল করে একটু তো লাগাম দে ভাই। সারফারাজ চট করে শুধাই, লাগামটা দেবো কোথায়? সবকিছুই আপাতত লাগাম ছাড়া হয়ে রয়েছে। অভিরূপ বলে, সারা মূল্যে সরাসরি দোষকে যেতি। সারফারাজ রয়ে শুয়ে বলে, তা তো যেতামই। আচ্ছা, এবার তবা করে ভালো মানুষ হয়ে যাব। আকস্মিক সুফিয়ান চৌধুরীর গলায় হকচকিয়ে উঠল সারফারাজ। এরপর অনুনয় স্বরে বলে উঠল, এতটা নিষ্ঠুর হবেন না কমিশনার সাহেব। আমার পরে প্রেম করে আগে বিয়ে করে ফেলেছে অভিরূপ। নিজের জুনিয়রকে কিছুতেই সবকিছুতে ফার্স্ট হতে দিতে পারি না। মানিজ্যতের একটা ব্যাপার আছে। আপনার মেয়ের আগে নীলির বিয়ে হয়ে গেলে আমার মেয়ে আমায় খুন করে ফেলবে। সুফিয়ান চৌধুরী কপাল কুঁচকে উত্তর করলেন, আপনার মেয়ের জন্য ফিরে এসেছি কমিশনার সাহেব। আমার উপর দয়া করুন, নয়তো হেক্সিসল খেয়ে জীবন দিয়ে দেব। আর মরার আগে আপনার মেয়ের কান ভাঙাবো আপনার নামে। মেয়ের সামনে আজীবন দোষী হয়ে থাকবেন। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে উঠল। সারফারাজ অসহায় চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বলে উঠল, ভালো মানুষটি হয়ে আর থাকবো না কিন্তু কমিশনার সাহেব, এই আমি বলে দিলাম। চরিত্রে কলঙ্কের দাগ পড়লে কিন্তু আপনার দোষ। 1 সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে যদি আমার হাতে না দেন তবে আমি চিরকুমার সংঘে গিয়ে নাম লিখাবো। তখন মেয়েকে কার হাতে দেবেন শুনি? আগুন ধরিয়ে দেবো সবগুলোর পাছায়। এখনো পড়িনি, পড়তে চেয়েছি। অসহনীয় ভ্যাবসা উত্তাপ। মশার কামড়, তীব্র ক্ষুধার যন্ত্রণায় উন্মাদ হয়ে উঠল রুদ্র। জাহান্নামের চাইতে কোনো অংশে কম নয় এই পাতাল ঘর। এক বিন্দু বাতাস পর্যন্ত মাটির ফাঁক গলিয়ে এখানে আসতে পারছে না। তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার যেন দুই চোখ দুটোকে গিলে খাচ্ছে। প্রচণ্ড পিপাসায় রুদ্রের গলা ফেটে যাচ্ছে। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে চিৎকার করে উঠল রুদ্র, এই কে কোথায় আছিস? আমার পায়ের শিকল খুলে দে। শুকনো গলায় চিৎকারের সঙ্গে কাশি উঠল। অন্ধকার হাতড়ে পানির জন্য মরিয়া হয়ে উঠল রুদ্র। খুঁজতে খুঁজতে একটা পানির জগ পেল। জগে অল্প পানি, সেটাই ঢক ঢক করে সাবার করল, কিন্তু তার পিপাসা মিটল না। এদিকে 2 দিন ধরে না খেয়ে থেকে পেটের নাড়ি ছিঁড়ে যাবার জোগাড়। পুরো ঘর বাসি খাবারের গন্ধে ভরে রয়েছে। এক হাতে নাক চেপে ধরে রুদ্র বলে উঠল, এর চাইতেও দুর্বিষহ অবস্থা করব আমি তোর সারফারাজ। শুধু একবার বের হতে দে আমায়। রুদ্র প্রাণপণে চেনা পরিচিত সকলের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কারোর সাড়া পাওয়া গেল না। এমন সময় কেউ পাতাল ঘরের দরজা টেনে সরালো। দরজার ঘর শব্দে রুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটল। চোখে মুখে আভিজাত্য ফুটিয়ে কাঠের আধ ভাঙা চৌকিটার উপরে বসলো রুদ্র। এরপর অপেক্ষা করতে লাগলো মুক্তির। ঠক ঠক পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। রুদ্রের কক্ষের দরজা খুলতে অল্প মশালের আলো রুদ্রের কক্ষে আলোকিত করল।
সে আলোর উৎস ধরে দরজার পানে দৃষ্টি নিবদ্ধ করল রুদ্র। দরজায় যে দাঁড়িয়ে তাকে রুদ্র চেনে না। মানুষটা ধীরে ধীরে পা ফেলে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। এরপর হাতে খাবারের বক্স টেবিলে রেখে ভারী গলায় বলে উঠল, তোর বন্দি জীবন শুরু হয়ে গেছে রে শয়তান। এখন থেকে রোজ রোজ মুক্তির প্রহর গুনবি, কিন্তু সেই প্রহর আর শেষ হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, 2 দিন পর পর মিলবে একবেলা খাবার। একটা ভাতের কণাও নষ্ট করবি না, চেটে পুটে খাবি, বুঝলি? যদি নষ্ট করিস তবে 7 দিন পর পর খাবার মিলবে। বলেই কিটকিটিয়ে হাসল লোকটি। রুদ্র নাক ফুলিয়ে চোয়াল শক্ত করে উঠে গিয়ে আগত ব্যক্তিকে আঘাত করতে চাইল, কিন্তু তার আগেই উক্ত ব্যক্তি রুদ্রের কলার চেপে ধরে দয়ামায়াহীন রুদ্রের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে বলে উঠল, এমপি আবির মাহতাব আমার নাম। তোর মতো হাজারো ক্রিমিনালকে প্রতিদিন রিমান্ডে নিয়ে রড থেরাপি দেই আমি। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে জন্মের সময় মায়ের বুকে যে দুধ খেয়েছিস সেটা টিপে বের করব আমি, শালা। কথাগুলো বলে রুদ্রকে সজোরে এক ধাক্কা দিলেন আবির মাহতাব। দুর্বল শরীরে রুদ্র ছিটকে গিয়ে ভাঙা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। রুদ্রের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে হনহন করে বেরিয়ে গেলেন আবির মাহতাব। নিজের এহেন পতনে রুদ্রের মাথা ঘুরে উঠল। নিজের আভিজাত্য আর বিলাসী আরামদায়ক জীবন মনে পড়তে চুল খামচে ধরে চিৎকার করে উঠল রুদ্র। এরপর ধীরে ধীরে মনে পড়তে লাগলো মায়া চৌধুরীর বন্দির জীবনের কথা। নিজের ফুপুকে এই ঘরে বছরের পর বছর তার দাদা নাতি মিলে বন্দি করে রেখেছিল। সারফারাজ এবারে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে, অথচ ঘূর্ণাক্ষরে টের পায়নি তার মায়ের অবস্থান। মা মা করে কত কেঁদেছে ছেলেটি। প্রতিশোধের মোহে অন্ধ হয়ে সারফারাজের আড়াল করে বছরের পর বছর বিভিন্ন মেন্টাল হসপিটালে জোর করে ভর্তি করিয়ে রেখেছে রুদ্ররাজ নিজে। রুদ্রের হাতে পায়ে ধরে নিজের মুক্তি চেয়েছে মায়া হাজারো বার, কিন্তু কঠিন রুদ্রের মন গলেনি। আচ্ছা, সারফারাজের বাবার হাতে রুদ্রের বাবার প্রাণ গিয়েছে। সেদিন সাদাফ শাহজাইন চাইলে রুদ্রকেও মেরে দিতে পারতেন, কিন্তু তিনি নিজের পোশাকের সাথে বেইমানি করে রুদ্রকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই প্রতিদানে মায়া চৌধুরীকে কি দিয়েছে রুদ্র? কঠিন জীবন, মৃত্যুর সন্ধিক্ষণ। এত কিছুর মধ্যে কি আদৌ সারফারাজ কোনো হাত ছিল? নিজের প্রশ্নের উত্তর রুদ্র নিজেই দিল, না, সারফারাজের কোনো দোষ ছিল না। সেও তো রুদ্রের ন্যায় ছোট বাচ্চাই ছিল। তবে রুদ্র কেন সারফারাজ আর তার মায়ের জীবন এমন নরক করেছে? শেষ চেকমেট তো সারফারাজই দিল। তাদের দাদা নাতি দুজনেরই তো পতন হলো। তবে কি সুবাহান চৌধুরীর ন্যায় রুদ্রেরও মৃত্যু সন্নিকটে? আর ভাবতে পারে না রুদ্র। ক্ষুধায় পেটে উগলে বমি পাচ্ছে তার। সে দৌড়ে গিয়ে টেবিলের উপরে থাকা খাবারের বক্স হাতে নিয়ে উন্মাদের ন্যায় খুলল। এরপর হাত না ধুয়ে গপাগপ খাবার গিলতে লাগলো। খাবারে অতিরিক্ত ঝাল খাবার একদমই খেতে পারে না রুদ্র। তার কান গরম হয়ে মুখ জ্বলে হেঁচকিয়ে উঠল। আশেপাশে কোথাও পানি নেই। পাগল কুকুরের ন্যায় জিভ বের করে হাঁ করে রইল রুদ্র। তার শরীর অস্বস্তি হয়ে উঠেছে। ঝাল কমাতে নিজের হাত চাটতে লাগলো রুদ্র। এরপর পানি পানি বলে চিৎকার করতে করতে জ্ঞান হারালো। হসপিটালে 15 দিনের চিকিৎসার পর ছুটি হলো সারফারাজ আর অভিরূপের। দুজনেই এখন বেশ সুস্থ। হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে কাশি উঠলে বুকে ব্যথা হয়। নীলি সকাল বিকাল অভিরূপের বাড়িতে গিয়ে অভিরূপের খোঁজ খবর নেয়। সারফারাজ বাড়ি ফিরেই নিজের ইমার্জেন্সি টিকিট কাটিয়েছে ক্যালিফোর্নিয়া যাবার উদ্দেশ্যে। লুইসের দেহ এভাবে রাখতে তার কষ্ট হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লুইসের সমাধি করা অত্যাবশ্যক। সারফারাজ ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মায়া নিজের ঘরের ঝাড়া মোছায় ব্যস্ত। এখন তিনি অনেকটাই সুস্থ হয়েছেন, ঔষধ চলছে নিয়মিত। এমন সময় হাতে একটা খাবারের বক্স নিয়ে ভেতরে প্রবেশ করল রূপকথাকে দেখে মায়া খুশি হয়ে এগিয়ে এলেন। রূপকথা মায়ের হাতে খাবারগুলো পাঠিয়ে বলে উঠল, মা পাঠিয়েছে, গরম গরম বিরিয়ানি আছে, এতে খেয়ে নিন। রূপকথা আর চোখে সারফারাজকে একবার দেখল। মানুষটা এখনও ল্যাপটপেই দৃষ্টি গেঁথে বসে আছে। সারফারাজের বেখেয়ালি আচরণে রূপকথার রাগ সপ্তম আকাশে ছুঁল। সে ধপধপ করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে উঠল, ওপরে এসো সারফারাজ, তোমার সাথে আমার কথা আছে। সারফারাজ তবুও সেখানেই বসে রইল, উঠল না। এমনকি রূপকথাকে তাকিয়ে পর্যন্ত দেখল না। রূপকথা নাক ফুলিয়ে শব্দ করে এসে সারফারাজের সামনে দাঁড়ালো। এরপর ল্যাপটপ কেড়ে নিয়ে বলে উঠল, কি হলো, কথা কানে যাচ্ছে না? সারফারাজ অনেকক্ষণ পরে মুখ তুলে রূপকথার পানে দৃষ্টি পাতল। এরপর শক্ত কণ্ঠে বলে উঠল, কেন এসেছো? সারফারাজের এই প্রশ্ন রূপকথার মাথায় আগুন ধরিয়ে দিল। সে সারফারাজের নিকট ঝুঁকে কম্পিত গলায় বলল,
কেন এসেছি মানে? হ্যাঁ, কেন এসেছো? এই বাড়িতে কি আছে তোমার? কি আছে মানে? কি বলতে চাইছো ক্লিয়ার করো। একটা অবহেলিত ছেলের বাড়িতে এমন হুটহাট আসা যাওয়া ভালো দেখায় না রূপকথা। চলে যাও, আর আসবে না। সারফারাজকে চিনতে আজ বেশ কষ্ট হচ্ছে রূপকথার। মানুষটা কেমন কঠিন কঠিন কথা বলছে। মায়া হাতের কাজ ফেলে ছুটে এসে সারফারাজকে ধমকে শুধালেন। মেয়েটার সাথে এমন করিস কেন? সারফারাজ চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলে উঠল। এখনো দাঁড়িয়ে আছো যে? বললাম না ভালো দেখাচ্ছে না। রূপকথা কেঁপে উঠল সারফারাজের এহেন নির্দয় কথায়। সে শরীরে ভর ছেড়ে দিয়ে ধীর পায়ে বেরিয়ে যেতে নিল। এমন সময় মায়া এসে রূপকথার হাত ধরে বলে উঠল। ওর মাথা ঠিক নেই মা, তুমি আমার সাথে এসো, আমরা গল্প করবো আজ সারাদিন। রূপকথা আলগোছে মায়ের হাত ছাড়িয়ে বেরিয়ে যেতে নিল। এমন সময় সারফারাজ গলা উঁচিয়ে বলে উঠল। শোনো, আগামী মাসে আমার বিয়ে। তোমার বাবা যদি এই কদিনের মধ্যে তোমাকে আমার কাছে বিয়ে না দেয়, তবে আমার কোনো দোষ দিতে পারবে না তুমি। তুমি বরং তার পছন্দের কারো সাথে বিয়ে করে নিও। আমার বিয়ের বয়স ফুরিয়ে যাচ্ছে, আম্মু ও নাতি নাতনির মুখ দেখতে চাইছে। রূপকথা চোখের কোণ থেকে মোটা মোটা অশ্রুধারা খসে পড়ল। সে মাথা নিচু করে বেরিয়ে এলো। রূপকথা যাবার পানে তাকিয়ে সারফারাজ বলে উঠল। পাগল খেপিয়ে দিয়েছি, এবার কমিশনার বুঝুক যা বুঝার। বারবার বিয়ের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, একটু রেস্ট দরকার। বউহীন ঘুমানো যাচ্ছে না, এই কথা বারবার জাহির করেও কমিশনারের টনক নড়ানো যাচ্ছে না। কমিশনার ভাবে আমি নির্লজ্জ, যদিও আমি আসলেই নির্লজ্জ। তাই বলে কি আমার একটু সম্মান নেই? এক বিয়ের কথা কতবার বলা যায়? সুফিয়ান চৌধুরী এবার বুঝুন ঠেলা। বলে ঠোঁট টিপে হেসে সারফারাজ বলে উঠল। বিরিয়ানি দাও মা, শাশুড়ি যত্ন করে পাঠিয়েছেন, না খেলে পাপ হবে। লুইসের লাশের কফিন নিয়ে লুইসের ছোট বাড়ির আঙিনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ইয়ং আর সারফারাজ। লুইসের বৃদ্ধ মাকে এখনও জানানো হয়নি লুইস যে আর বেঁচে নেই। লুইসের অবর্তমানে এরিকা এসে লুইসের মায়ের আর তার ভাইয়ের যত্ন নেয়। সারফারাজকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে লুইসের ভাই অবাক হয়ে হাত পা নেড়ে উত্তেজনা প্রকাশ করল। মুখে কিছু বলতে চাইল কিন্তু পারল না। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে লুইসের মা লুনা উকি দিয়ে বাইরে তাকালেন। সারফারাজকে কালো পোশাকে দেখে বৃদ্ধা কিছুটা ভরকালেন। এরপর দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। বাড়ির আঙিনায় কাঠের চারকোনা বাক্স থেকে লুনা অবাক ভয়ার্ত গলায় শুধালো। লুইসের ভাইও এলোমেলো পায়ে এসে ঘটনা বোঝার জন্য কাঠের বক্সের পানে তাকিয়ে রইল। এরিকা হাতের কাজ শেষ করে বাইরে এসে বাক্স আর নিশ্চুপ ইয়ংকে দেখে ব্যস্ত গলায় শুধালো। ইয়ং, হ্যাজ লুইস নট কাম? এরিকার প্রশ্নের জবাবে ইয়ং কি উত্তর দেবে ভেবে পেল না। তার ভেতরে ঠেলে কান্না পাচ্ছে। এবার এরিকা সারফারাজের ফ্যাকাশে মুখের পানে তাকালো। এরপর কম্পিত গলায় ডাকলো, মিস্টার। এরিকার ডাকে সারফারাজ হকচকিয়ে উঠল। এরিকার বাদামি চোখে নিজের নীল দৃষ্টি মেলালো সারফারাজ। মেয়েটি কেমন সন্দেহান প্রশ্নে বিদ্ধ চোখে তাকিয়ে আছে সারফারাজের পানে। সারফারাজ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে কফিনে তাকালো। এরিকা বোধহয় বুঝল কিছু। সে নিঃশব্দে চোখের জল ছেড়ে ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় শুধালো, ইজ ইট ট্রু? ইয়ং আর চোখের জল লুকাতে পারল না, জোরে চিৎকার করে উঠল। ইয়ংয়ের চিৎকারে সব কিছু স্পষ্ট হয়ে গেল। এরিকা কফিনের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু ঈষৎ বিড়বিড় করল, লুইস। এরপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এরিকার জ্ঞান হারানো দেখে লুনা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। লুইসের অবুঝ বুদ্ধিহীন ভাই এক হাতে কফিন ধরে ঝাঁকাতে লাগলো, অন্যদিকে এরিকার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। লুনা হতভম্ব হয়ে দেখতে লাগলো এই দৃশ্য। এই মুহূর্তে তার কি করা উচিত তার জানা নেই। সে দুর্বল শরীরে সারফারাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। সারফারাজ চোখের জল ছেড়ে দিয়ে লুনার হাত চেপে ধরে বলে উঠল, প্লিজ forgive me, I could not save him. লুনা স্তব্ধ হয়ে সারফারাজের থেকে দৃষ্টি সরিয়ে কফিনের কাছে গিয়ে বসল। এরপর গগন কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল। লুইসের ভাই মায়ের কান্নায় আরও জোরে জোরে কাঁদতে আরম্ভ করল। ইয়ং দৌড়ে গিয়ে এরিকাকে কোলে তুলে ঘরে বিছানায় নিয়ে শুয়ে দিল। এরপর চোখে মুখে পানি ছিটা দিল। তবুও চোখ খুলল না এরিকা। সারফারাজ কল করে চার্চের ফাদার ডাকলো। সঙ্গে এলো ডেভিন আর ব্রাউনি। ডেভিনের কোলে এঞ্জেলো। সারফারাজকে দেখে এঞ্জেলো আজ ঘেউ ঘেউ করল না। হয়তো বুঝলো মনিবের মন কষ্টে জর্জরিত।
সারফারাজ লুইসের 16 বছরের ছোট ভাইটাকে বুকে আগলে নিল। ব্রাউনি লুনাকে টেনে বুকে নিয়ে নানান সান্ত্বনার বাণী শোনালো। কিন্তু মাতৃহৃদয় কি এসবে ঠান্ডা হয়? যে সন্তানের উষ্ণদেহ বুকে জড়িয়ে চোখ বুজে স্বস্তির শ্বাস টানা যেত, সে সন্তান আজ নিথর বরফ খণ্ড। না তাকে ছুঁয়ে আদর করা যাচ্ছে, না বুকে জড়ানো যাচ্ছে। লুনা মাটিতে লুটিয়ে কাঁদলেন। এই ছেলেকে নিয়ে এতদিন বেঁচে ছিলেন তিনি। বিধাতা তাকে যেই আরেক সন্তান দিয়েছেন, তাকে নিয়ে নেই কোনো আশা ভরসা। লুইসহীন জীবন কি করে চলবে? আর এরিকা, তার কি হবে? তার এত বছরের অপেক্ষা। সারফারাজ চারপাশের পরিস্থিতি দেখে ইয়ংয়ের হাত জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল। এরপর হাতের উল্টো পিঠে চোখের জল মুছে অনুরোধের স্বরে বলে উঠল, ইয়ং, শেষবারের মতো তোমায় আমি অর্ডার দিচ্ছি, তুমি এরিকাকে বিয়ে করবে, লুইসের পরিবারকে নিজের পরিবারের মতো ট্রিট করবে। প্লিজ আমাকে ফিরিও না। অনাথ ইয়ং একটা পরিবারের জন্য অনেক কেঁদেছে। একাকিত্ব দুর্বিষহ জীবন টানতে না পেরে বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করে নিয়েছে। এরপর হঠাৎ একদিন সারফারাজের সাথে তার দেখা। নিজের জীবন বাঁচিয়ে রেখে মানুষটাকে বাঁচিয়েছিল সে, কারণ তার জীবন ছিল অর্থহীন। সেদিনই ইয়ংকে নিজের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে গ্রহণ করে সারফারাজ। তার এই অনিশ্চিত জীবনে কোনো ভালোবাসার মানুষও আসেনি। এসবের অবশ্য এখন পরোয়া করে না ইয়ং। সারফারাজের জন্য প্রাণ উৎসর্গ করেই পুরোটা জীবন কাটিয়ে দিতে চায় সে। সারফারাজের অনুরোধকে উত্তর দেবে ভেবে পেল না ইয়ং। সারফারাজ আর চিৎকার করল না, দ্বিতীয়বারের মতো আবার লুইসের কাঁধ চেপে অনুনয় করল, প্লিজ ইয়ং, আমাকে ফিরিয়ে দিও না। লুইসের পরিবারের এই ভগ্ন দশা সহ্য করতে পারছি না আমি। এসবের জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। ইয়ং তপ্ত শ্বাস ফেলে মাথা ঝাঁকালো। এরপর লুনার কাছে গিয়ে লুনাকে আর লুইসের ভাইকে বুকে জড়িয়ে বলে উঠল, Causes are a hilly soul. From today I am your Louis. বেশি সময় লুইসের দেহ এভাবে রাখা হলো না। শেষবারের মতো লুইসের পরিবারকে লুইসের মুখটা দেখিয়ে আয়োজন করা হলো ফিউনারেল। কালো পোশাকে নিজেদের আবৃত করল প্রত্যেকে। এরপর হাতে তুলে নিল সাদা গোলাপ। লুইসের কফিনে কালো পোশাকে সুন্দর করে সাজানো হলো লুইসকে। বুকের উপরে দেয়া হলো একটা লম্বা ডাটি সহ সাদা গোলাপ। এরপর কফিনের ঢাকনা বন্ধ করে চলতে লাগলো সমাধিস্থলে। মুহূর্তে ক্যালিফোর্নিয়ার আকাশ ভারী হয়ে বৃষ্টি ঝরতে লাগলো। বৃষ্টির পানে তাকিয়ে ফাদার জ্যাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, সারফারাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু, বিজনেস পার্টনার সকলেই এলো লুইসের শেষ যাত্রায়। কালো ছাতায় ঢেকে গেল পথ। যারা লুইসের সান্নিধ্যে ছিল তারা শোকে পাথরের ন্যায় রইল। বৃষ্টি যেন আজ পবিত্র এই আত্মার মুক্তিতে ব্যথিত হলো। সে শুয়ে নিয়ে গেল সকল অপবিত্রতা। এরিকার হাহাকার, লুনার চিৎকার আর লুইসের ভাইয়ের করুণ আহাজারিতে সমাধিস্থ হলো লুইসের কফিন। ইয়ংয়ের কাছে লুইসের পরিবারের দায়িত্ব সমর্পণ করল সারফারাজ। অসহায় লুনা যেন অথই সমুদ্রে নাগাল খুঁজে পেলেন। প্রাণপ্রিয় পুত্রকে হারিয়ে ইয়ংকে বুকে টেনে নিলেন। কষ্টে পাথর হয়ে রইল শুধু এরিকা। সারফারাজ এরিকার মাথায় হাত বুলিয়ে তাকে স্বাভাবিক হতে অনুরোধ জানালো। এরিকার কানে বাজতে লাগলো লুইসের দেয়া শেষ প্রতিশ্রুতি, এবার এসে তোমায় ঘরে তুলব, একেবারে নিজের করে নেব, আর কোনো দূরত্ব রবে না আমাদের। কিন্তু আফসোস, তাদের মধ্যে আজ থেকে যোজন যোজনের দূরত্ব। নিজের অফিসে এসে আরাম করে বসলো সারফারাজ। দেহরক্ষীর কাছ থেকে ইয়ংকে মুক্ত করে দিয়েছে সে। ইয়ং সারফারাজের ডায়মন্ড কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে। স্যালারিও বেশ বড়। রুদ্ররাজহীন সারফারাজকে ক্ষতি করার আর কেউ নেই। সারফারাজকে ছাড়াই ডেভিন আর ব্রাউনি মিলে কোম্পানি দেখভাল করছে। এককানা করেও এদিক সেদিক হয়নি। ডেভিন আর ব্রাউনিকে নিজের কেবিনে ডাকলো সারফারাজ। এরপর কোম্পানির দায়িত্ব আরও কিছুদিনের জন্য তাদের হাতে তুলে দিয়ে অনুরোধ করল, আর মাত্র কয়েকটা দিন, তোমাদের ম্যাডামকে ঘরে তুলেই ফিরে আসবো। অভিরূপের অবস্থা খুব খারাপ, নয়তো ওকেই দিতাম সমস্ত ভার। ব্রাউনি আর ডেভিন মাথা তুলিয়ে রাজি হলো। সারফারাজ তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে নিজের ফরেস্ট হাউসে ফিরে এলো। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দরকারি সমস্ত জিনিস লাগেজে গুছালো। দুদিন পরে তাকে ফিরতে হবে দেশে। রূপকথা 10-12 দিন ধরে কোনো প্রকার যোগাযোগ করছে না। বাবা মেয়েকে শায়েস্তা করার জন্য সারফারাজও কোনো প্রকার যোগাযোগ করেনি। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা ঘেটে গেছে। রূপকথার চালচলন সুবিধার মনে হচ্ছে না। নিশ্চিত সারফারাজের নাকে দড়ি দিয়ে ঘোরানোর কোনো ফোন দিয়ে এঠেছে এই নিয়ে। তবে এখন উপায় কি? রূপকথায় যদি বেগে বসে, সে যদি সারফারাজকে ফেলে অন্য কাউকে বিয়েতে মত দেয়, না, সেটা হতে পারে না। সে তো হতে পারে না।
এমন হলে রূপকথার গলা কেটে নেবে সারফারাজ। যেই ঠোঁট সারফারাজ চুমু এঁকেছে সেই ঠোঁট নজর বোলানোর দৃষ্টতা কারোর হয়নি এখনও। নানাবিধ ভাবনা ভেবে রূপকথাকে কল করলো সারফারাজ। বাংলাদেশে এখন গভীর রাত। সারফারাজের মনে হলো রূপকথা হয়তো গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু সারফারাজের সমস্ত হুঁশ উড়ে গেল এত রাতে রূপকথার ফোন এঙ্গেজ দেখে। বার কয়েক রূপকথার নম্বর ডায়াল করলো সারফারাজ। ফোন ব্যস্ত। সারফারাজের মাথায় আগুন ধরে গেল, মাথা কাজ করা বন্ধ হলো। দিশা না পেয়ে সুফিয়ান চৌধুরীর নম্বরে কল করলেন। রিং কেটে যাবে মুহূর্তে ফোন তুললেন সুফিয়ান। এরপর ঘুমু ঘুমু গলায় বললেন। সারফারাজ ভীত গলায় উত্তেজিত ভঙ্গিতে বলল, আপনার মেয়ে এত রাতে ব্যস্ত কার সাথে? সারফারাজের এবার কেঁদে দেবার জোগাড় হলো। সে কম্পিত গলায় বলল, শ্বশুর আব্বা, আমি মজা করছি না আপনার সাথে। আমার প্রেশার ফল করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আপনাকে আর আপনার মেয়েকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো আমি। সারফারাজ এবার তেতে উঠল। সে গর্জে উঠল, এত রাতে কার সাথে কথা বলছে রূপকথা? সুফিয়ান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন। বলেই ফোন কেটে বন্ধ করে কাঁথামুড়ি দিয়ে ঘুমোলেন সুফিয়ান চৌধুরী। এদিকে সারফারাজের কাছে সবকিছু শুলের মতো বিততে লাগলো। তার ইচ্ছে হলো চিৎকার করে কাঁদতে। সারফারাজের মনে হলো এখানে এসে ফেঁসে গিয়েছে। কিছুতেই তার শান্তি লাগছে না। বিছানায় থেকে উঠে পুরো ঘরে পায়চারি করতে আরম্ভ করলো সারফারাজ। এরপর গর্জে গর্জে ডাকলো, রূপকথা প্রাণে মেরে ফেলবো বলে দিলাম। সকালে ঘুম ভেঙে উঠে নিজের ফোন বন্ধ পেয়ে অবাক হলো রূপকথা। রাতেই ফুল চার্জ করে ঘুমিয়েছিল, এখন অফ হলো কি করে? রূপকথার পাশে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে নেলি। রূপকথা নেলিকে পা দিয়ে লাথি দিল। নড়ে চড়ে উঠল নেলি, কিন্তু চোখ খুলল না। রূপকথা আবার কুনোই দিয়ে গুঁতো দিল। নেলি এবার বিরক্তি নিয়ে চোখ খুলল। রূপকথা কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আমার ফোন নিয়েছিলি? নেলি চোখ বুজে উত্তর করল। বলেই ফসফস করে শ্বাস নিল নেলি। এরপর আবার বলে উঠল, সারফারাজ এতগুলো কল করেছে শুনে ভয়ে তন্দ্রা ছুটল রূপকথার। পরক্ষণে চোখ মুখে অদ্ভুত এক শয়তানি ফুটে উঠল। সে ফোন চার্জে দিল না, ওভাবে বন্ধ করে রাখলো। এরপর মনে মনে বলে উঠল, আমাকে অপমান করে বের করে দেয়া না, দেখাচ্ছি মজা। 4 দিন পর পরিমরি করে ঢাকা ফিরল সারফারাজ। ফিরেই গাড়ি নিয়ে ছুটল সুফিয়ান চৌধুরীর বাসায়। সকালে ঘুম থেকে উঠে কেবলই এক পাশের গোফে কালি লাগিয়েছেন সুফিয়ান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ জরুরি বৈঠক আছে তার। কোমরে পেঁচানো সাদা তোয়ালে, রেখা এখনও ওঠেনি। এত সকালে ওঠার অভ্যেস নেই ভদ্রমহিলার। রূপকথা বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে সিলেটে। বাড়িতে সেরকম কোনো ঝামেলা নেই, তাই গুনগুন করে গান গাইছেন আর কলপ লাগাচ্ছেন। এমন সময় ধড়াস করে খুলে গেল দরজার শব্দে চমকে উঠলেন সুফিয়ান চৌধুরী। কলপ ফেলে ধমকে উঠলেন। সারফারাজ তেড়ে এসে সুফিয়ান চৌধুরীর কপালে পিস্তল ঠেকিয়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায়? সুফিয়ান কিছুই হয়নি এমন ভঙ্গিতে কলপ লাগাতে লাগাতে উত্তর করলেন। সারফারাজ আবার বলল, আপনার মেয়েকে ডাকুন। সুফিয়ান গানের ভলিময় বাড়ালেন। সুফিয়ান চৌধুরী গানে সারফারাজের অন্তরাত্মা কেঁপে উঠল। সে হন হন করে রূপকথার কক্ষে গেল। কক্ষে রূপকথা নেই, বাথরুমের দরজাও খোলা। সারফারাজ দৌড়ে এসে শুধালো। রূপকথা বাসায় নেই? সারফারাজ ধরে আসা গলায় বলল, আপনি মজা করছেন তাই না? প্রমাণ দেখান দেখি, নইলে বিশ্বাস করব না। কলবের বাটি বেসিনের উপরে রেখে সুফিয়ান চৌধুরী ফোন করল রূপকথার ক্লোজ ফ্রেন্ড নিকিতার কাছে। সুফিয়ান চৌধুরী জানেন এখানে ফোন করলে রূপকথাই ধরবে, তাই ফোন কানে তুললেন। হলো তাই। ঘুম ঘুম গলায় ফোন ধরল রূপকথা। পাহাড়ে পাহাড়ে ঘুরে তার শরীর বেশ ক্লান্ত হয়ে রয়েছে। হ্যাঁ বাবা বলো, এত সকালে কেন ঘুম ভাঙালে? সুফিয়ান দুষ্টু হাসলেন সারফারাজের পানে তাকিয়ে। এরপর নাটকীয় ধীর ভঙ্গিমায় হাসি হাসি মুখে বলে উঠলেন, শৈশব সুফিয়ান চৌধুরীর বন্ধুর ছেলে। তাদের কটেজেই গিয়ে উঠেছে রূপকথা। ছেলেটা রূপকথার চাইতে 12 বছরের বড়। রূপকথাকে সে আপন ছোট বোনের নজরে দেখে। শৈশবই রূপকথাকে আর তার বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে সিলেট দেখাচ্ছে। সুফিয়ান চৌধুরীর বন্ধু চেয়েছিল রূপকথা তাদের বাড়িতেই থাকুক, কিন্তু রূপকথা রাজি হয়নি, কারণ হোটেলের মতো কমফোর্টেবল পরিবেশ মানুষের বাড়িতে পাওয়া যায় না। তাছাড়া শৈশবের বউ বাচ্চাও রয়েছে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে হেসে শৈশবের সাথে ক্লোজ তোলা কিছু ছবি সুফিয়ান চৌধুরীর নম্বরে পাঠালো। এতেও ক্ষান্ত হলো না। কম্বলের ভেতরে জড়িয়ে কাপল স্টাইলের ছবি তুলে পাঠিয়ে দিল। কাপল ছবি দেখে সুফিয়ান চৌধুরীর ও হার্ট অ্যাটাক হবার অবস্থা হলো, কিন্তু সারফারাজের সামনে কুল রইলেন। এরপর মোবাইলখানা সারফারাজের হাতে দিয়ে বলে উঠল। সারফারাজ অবিশ্বাস্য চোখে ছবিগুলো দেখে সুফিয়ান চৌধুরীকে ধমকি দিল, আপনার মেয়ে আজই বিধবা হবে,
স্বামীর লাশ কবরে ঢোকানোর আগেই আবার লাল শাড়িতে সাজবে। গেলাম আমি সিলেট। হাজারো গাড়ির বহর আর বাতাসের গতি ছাপিয়ে ধেয়ে চলেছে সারফারাজের কালো ব্র্যান্ড নিউ গাড়িখানা। গাড়ির স্পিড সর্বোচ্চ, চোখের সামনে সবকিছু ঝাপসা, একটু এদিক সেদিক হলেই সাঙ্গ হবে জীবনের লীলা খেলা। সারফারাজের গাড়ির গতি দেখে রাস্তায় চলা বাকি গাড়ি প্রাণপণে সাইড দিয়ে কেটে পড়ছে আর সারফারাজকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ ছুটছে। কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ নেই সারফারাজের। তার শেষ কথা, যে কোনো মূল্যে তার সিলেট যাওয়া চাই। ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাত্র 280 কিলোমিটার, কিন্তু সারফারাজের কাছে মনে হচ্ছে 1000 কোটি কিলোমিটারের পথ এখনও বাকিই পড়ে আছে। রূপকথা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছে, এটা ভাবতেই সারফারাজের বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আকাশসম হিংসা এসে ঘিরে ধরেছে তাকে। মন বলছে শৈশব নামক ছেলেটার গায়ের চামড়া তুলে একটা কাঠির ভেতরের গেঁথে আগুনে ঝলসাতে। সারফারাজের খুব ইচ্ছে হলো দেখা হওয়া মাত্র রূপকথার গালে ঠাটিয়ে কয়েকটা মারতে, কিন্তু এই স্বপ্ন কখনোই সত্যি হবে না তার। রূপকথার চোখের পানে তাকিয়ে সারফারাজের সমস্ত হাওয়া ফুস হয়ে যায়। মনের জাগ্রত বাঘ সহসাই কেমন ভেজা বেড়ালে রূপ নেয়। সারফারাজ ঢাকার পথ পাড়ি দিয়ে সিলেটের হাইওয়ে ধরল। মনে উত্তেজনার লাফালাফি। রূপকথা ওখানে কি করছে কে জানে। যদি সত্যি তারা বাপ মেয়ে মিলে এমন লোমহর্ষক ঘটনা ঘটিয়ে থাকে, তবে তাদের দুজনকেই জমের দুয়ার থেকে পিকনিক করিয়ে আনবে সারফারাজ। আর যদি পুরো ঘটনা সাজানো হয়, তবে রূপকথা প্রাণে বেঁচে যাবে। এই আর কি। রূপকথা আর তার ফ্রেন্ড নিকিতা কটেজের ব্যালকনিতে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর সারফারাজকে নিয়ে আলোচনা করছে। নিকিতার স্বার্থপরী কথা শুনে রূপকথার শরীর জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ঘোড়ার ফন্দি কে করেছে এ সময়, এখন যে সটকে পড়ছিস? রূপকথা পাহাড়ের ঢালের কচি চা পাতা দেখতে দেখতে আনমনে ভেবে চলছে নানান কথা। সারফারাজকে একদম বিশ্বাস নেই। যদি আচমকা এসে শৈশবকে মেরে বসে তখন কি হবে? তাছাড়া শৈশবকে বা এসব ঘটনা কি করে খুলে বলবে সে? বেচারা তো কোনো কিছু না জেনেই বলির পাঠায় পরিণত হয়েছে। সারফারাজের ভয়ে নিকিতা রূপকথার কারোরও খাওয়া হলো না সকালে। রূপকথা বিছানায় ধপ করে শুয়ে সুফিয়ান চৌধুরীকে কল করল। রিং হতেই ফোন তুললেন সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীর গলা পেয়ে রূপকথা মেকি রাগ দেখিয়ে বলে উঠল, তুমি আবার বেশি বেশি বলে ওকে খ্যাপাতে গেলে কেন? এখন যদি ভাইয়াকে এসে মেরে দেয়, সারফারাজকে তুমি চেনো না, জানো না ওর মাথা সবসময় 200 ডিগ্রি গরম থাকে। সুফিয়ান চোখ বুজে মেয়ের কথাগুলো শুনলেন, এরপর বললেন, আমি মার খেলে তোমার নামও বলে দিব। দেখো, তুমি যে ওকে শায়েস্তা করার জন্য আমার কানে বিষ ঢেলেছ, সব সারফারাজকে আমি বলে দিব বাবা। তখন আমি মার খাবো নাকি তুমিই খাবে, সময়ই বলে দেবে। সুফিয়ান টের পেলের মেয়ে তার ঘর শত্রু বিভীষণ। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ কাচুমাচু করে বলে উঠল, বলেই জিভ কাটলেন। রূপকথা চিৎকার করে বলে উঠল, কি? রূপকথার চূড়ান্ত জেদ উঠল সুফিয়ান চৌধুরীর ওপর। সে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানায়। খুশি মনে মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য কলেজ ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে এসেছিল সে। নীলিরও আসার কথা ছিল, কিন্তু অভিরূপকে এমন অবস্থায় ফেলে ফুর্তি করতে পারবে না বলে আসেনি। নীলিটা এখানে থাকলে তার থেকে কিছু উল্টাপাল্টা টিপস নেওয়া যেত। গাধি নিকিটা তো আগেই কেটে পড়তে চাইছে। এবার কি হবে? রূপকথার ভাবনার মাঝে দরজায় নক করল কেউ। রূপকথার আত্মারাম লাফিয়ে উঠল। সেই নকে শীতল পাহাড়ি আবহাওয়ায় তার শরীর কুলকুল করে ঘামতে লাগলো। বিছানা ছেড়ে নামতে অক্ষম হলো রূপকথা। যদি সারফারাজ হয় তখন? রূপকথার ভাবনার মাঝে পুনরায় নক হলো। নিকি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দরজায় ইশারা করে বলেই খট করে দরজা খুলে ফেলল নিকিতা। দরজা খোলার শব্দে চমকে চোখমুখ কুচকে কাঁথার নিচে ঢুকে গেল রূপকথা। রূপকথার এহেন অদ্ভুত অবস্থা দেখে দরজার ওপাশ থেকে শৈশব ডেকে উঠল, কি রে, শরীর খারাপ? ঘুরতে যাবি না? আজ না জন্না দেখতে যাবার কথা। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, ঝটপট তৈরি হয়ে নে, আমি নিচেই আসি। বলে পা বাড়ালো শৈশব। তাৎক্ষণিক কাঁথার নিচ থেকে মাথা বের করে শৈশবের যাবার পানে তাকিয়ে রূপকথা বলে উঠল, ভাইয়া আমি আজ কোথাও ঘুরতে যাব না। আজ তুমি ভাবি আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করো, যাও। আজ আমার শরীর ভালো নেই। রূপকথার শরীর ভালো নেই শুনে শৈশবের চিন্তা হলো। ভাবলো পাহাড় বেয়ে হয়তো জ্বর টর এসেছে। তাই রূপকথার বিছানার পাশে এসে দাঁড়ালো, এরপর বলল, দেখি জ্বরের মাত্রা কেমন।
রূপকথা নিজেকে ঠেলে দেয়ালের সাথে চিপকে রইল, এরপর হাত নাড়িয়ে বলে উঠল। বাঁচতে চাইলে বাড়ি ফিরে যাও ভাইয়া, আমাকে ছুঁয়ো না প্লিজ। রূপকথার অদ্ভুত কথায় শৈশব কপাল কুঁচকে শুধালো। ছোঁয়াছে মরণবাদী হয়েছে তোর, তোকে ছুলেই আমি মরবো। এবার নিকিতা মুখ খুলল, সে বলল। রূপকথার চুন্নি টাইপ চেহারার পানে তাকিয়ে শৈশব শুধালো। তোর বয়স কত? 18+। তোর বাপের কত? 50। তোরা এখনো সুজি খাস? না, কেন? আমার মনে হয় তোদের বাপ মেয়ের আয়োডিনের ঘাটতি রয়েছে, এই জন্য তোদের বোধ বুদ্ধি তেমন পোক্ত হয়নি। তোকে মেডিকেল কলেজে চান্স দিয়েছে কোন বুদ্ধ, তাকে দেখার প্রচণ্ড খায়স আমার। বলেই তপ্ত শ্বাস ফেলল শৈশব। কারোর অনুভূতি নিয়ে মজা করা ঠিক না। প্রথমত তুই ভুল করেছিস, দ্বিতীয়ত তোর বাপ তোর সাথ দিয়ে বড় ভুল করেছে, এখন এর মাঝে আমাকেও টেনেছিস। যাই হোক, তাকে বলিস আমার হাত দুটো যেন না ভাঙে, বউকে জড়িয়ে ধরতে কষ্ট হবে তাহলে। এরপর বলল, বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল শৈশব। যাবার আগে শুধালো। দেখতে কেমন, যাতে সামনে আক্রমণ করতে এলে চিনতে পারি। আগে যদি মাপ মুক্ত চাইবার সুযোগ হয় তাহলে তো বেঁচে গেলাম, এই আর কি। রূপকথা নিজের ফোনের ওয়ালপেপার মেলে ধরল শৈশবের সামনে। শৈশব ঠোঁট উল্টে বলল। হট, নাইস, ওয়াও। শৈশব চলে গেল। শৈশব যেতেই নিকিতা একটা বুদ্ধি জাহির করল। নিকিতার বুদ্ধিটা বেশ লাগলো রূপকথার। সে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, এরপর একটা জাম্পস্যুট গায়ে জড়িয়ে পনিটেল স্টাইলে চুল বাঁধলো, মুখে হালকা প্রসাধনী মেখে চোখে গাঢ় কাজল টানলো। কাজল কালো চোখ সারফারাজের বেশ পছন্দ, এই চোখ জোড়ায় তাকে ঘায়েল করার বিশেষ আয়নায় নিজেকে একবার পরখ করে বাঁকা হেসে পায়ে স্নিকার্স তুলে বেরিয়ে এলো রূপকথা। শৈশব, রূপকথা আর নিকিতাকে নিয়ে জাফলং ঝর্ণার গেল। মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারল না সে। এরপর একটা চা বাগানে গেল। চা বাগানের সৌন্দর্য বরাবরের ন্যায় মুগ্ধ করল রূপকথাকে। ক্ষণিকের জন্য সে ভুলে গেল সারফারাজের সাথে কি ক্যাচাল ঘটিয়েছে সে। আঁকাবাঁকা ঢালু উঁচু পাহাড়ি চা বাগানে এলোমেলো উদ্দেশ্যহীন পায়ে এদিক সেদিক ঘুরতে লাগলো রূপকথা। এরপর কয়েক গাছে কচি পাতা তুলে হাতে নিয়ে ঘ্রাণ নিল। মুহূর্তেই প্রকৃতির মাঝে বিলীন হলো সে। এরপর ধীরে ধীরে চা বাগান মারিয়ে একদম পাহাড়ের ঢালে এসে দাঁড়ালো। বিস্তর প্রকৃতির স্বাদ আস্বাদনের দু হাত মেলে চোখ বুজে লম্বা শ্বাস টানল রূপকথা। বাতাসের সংমিশ্রণে পরিচিত পুরুষালী সুঘ্রাণ নাসারন্ত্রে ভক ভক করে ঢুকল। গন্ধটি কার টের পেতে ন্যানো সেকেন্ডও লাগলো না রূপকথার। মনে অধিক ভয় নিয়ে পিটপিট করে এক চোখ খুলে রূপকথা, কিন্তু সামনে কেউ নেই। মনের ভ্রম ভেবে পুনরায় চোখ বুঝল রূপকথা। ধুর বেটা, একদম মনে জেগে বসছে। বাঘ ভাল্লুক নাকি সে? ও আমায় গিলে খেতে পারবে? সেও দোষ করেছে, আমায় বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। আমাকে দেখেই বরং সে ভয় পাবে। মনে নানাবিধ ভাবতে ভাবতে নিজেকে কিঞ্চিত রিল্যাক্স করার চেষ্টা করল রূপকথা। এমন সময় ভারী শীতল গলার গম্ভীর স্বর ভেসে উঠল। তোমার জামাইয়ের ইনারের সাইজ বুঝি 34? আকস্মিক এমন উদ্ভট প্রশ্নে থতমত খেয়ে তড়িৎ চোখ খুলল রূপকথা। বুকে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে ক্রুদ্ধ চোখে দাঁড়িয়ে আছে সারফারাজ। মাথায় এলোমেলো চুল, নির্ঘম চোখ, খোঁচা খোঁচা গাল ভর্তি দাড়ি, শুষ্ক ঠোক আর এলোমেলো পোশাক। প্যান্টের ইন থেকে শার্টের কোনো কোনা বেরিয়ে ঝুলে আছে, ব্লেজার ভর্তি ধুলো। সারফারাজকে এহেন নির্জন জায়গায় এমন জীর্ণশীর্ণ রূপে দেখেই রূপকথার প্রাণ পাখি উড়ে গেল। সে ফাঁকা ঢোক গিলল, এরপর একটু পিছিয়ে বলে উঠল। এখানে এসছো কেন? তোমার বর কেমন আদর সোহাগ করছে তোমায় তা দেখতে এলাম। দেখে মনে হচ্ছে সে দুর্বল। রূপকথা ভীত চোখে আশেপাশে তাকিয়ে কাপা গলায় বলে উঠল। ছি, এসব কি কথা ছিলি? হ্যাঁ ঠিকই তো, আমি হলে 3 দিন অজ্ঞান করে ফেলে রাখতাম। এভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর এনার্জি পেতে বাপের কথা মতো চলে কি পেলে? শক্তিহীন পুরুষ। সে যাই হোক, আমি তো আমার বউকে স্বর্গে ভাসাবো। এনজয় করো, গেলাম। রূপকথার চোখ গরম করে সারফারাজের পানে তাকিয়ে বলে উঠল। তোর ঝুনঝুনি কেটে দিব আমি। সারফারাজ এগিয়ে এসে একদম রূপকথার সামনে দাঁড়িয়ে বলে উঠল। দেখাও দেখি।
আকস্মিক টাল সামলাতে না পেরে পেছনে পড়ে যেতে নিল রূপকথা। সারফারাজ হাত বাড়িয়ে খপ করে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো রূপকথাকে। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, নেক্সট টাইম থেকে ছবি তোলার আগে চারপাশ দেখে তারপর ক্যাপচার করবে। অন্য মেয়ে শেপ জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। রূপকথা মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, অপমানের প্রতিশোধ নিতে তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি। কেন দিয়েছি সেটা বুঝলে? বাপের কুবুদ্ধিতে এভাবে আমাকে পোড়াতে না, সমস্যা সমাধানের চেষ্টা করতে। উনি আমার ভাইয়ের মতো সারফরাজ। জানি, কথা হয়েছে হোটেলের লবিতে। বলে অপরাধবোধ থেকে মাথা নিচু করে ফেলল রূপকথা। সারফারাজ রূপকথাকে টেনে নিজের বুকে এনে চোখ বুজে দীর্ঘশ্বাস টানল। এবার পোড়া হৃদয়ের জ্বলনি একটু কমল বোধ করি। রূপকথাকে শক্ত করে বাহু জোড়ে আবদ্ধ করতেই নিঃশব্দে সারফারাজের চোখ গড়িয়ে মুক্তধারার ন্যায় জল ঝরল। সিক্ত কাতর গলায় সারফারাজ রূপকথার মাথায় থুতনি ঠেকিয়ে বলে উঠল, তোমাকে বলেছিলাম না, তুমি আমাকে আর ভালো না বাসলে চূড়ান্ত মরণ হবে আমার। একবার আমায় ভালোবাসলে আর কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে। তোমাকে ছাড়া আমার তো আর আঁকড়ে ধরার কেউ নেই রূপকথা। তোমাকে ভালোবেসে আমি একটু একটু করে বাঁচতে শুরু করেছি। আমাকে কেন এভাবে পড়ালে 7টা রাত দিন বলো তো? আর একটু হলেই তো আমার আত্মাটা মরে যেতে নিচ্ছিল। আমি মরে গেলে তুমি অনেক খুশি হবে জ্বালাতুন্নেসা। রূপকথা নিশ্চুপ রইল। চোখের জল মুছে সারফারাজ রূপকথার ছোট মুখখানা হাতের আঁচলাই নিয়ে বলে উঠল, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি দেইনি, এমন কখনো হয়েছে? রূপকথা মাথা দুলিয়ে না জানালো। সারফারাজ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল,